হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম আবার একবার। যেটা বলেছিলাম, আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ফাইনাল রিভিশন চলছে, ফাইনাল রিভিশন প্লাস মক চলছে। সেই জায়গা থেকে আজকে আমাদের পর্ব নাম্বার 4, এবং সেটা হচ্ছে আমাদের জলবায়ু বিদ্যা। গতদিন আমরা ওশেনোগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বেশ কতগুলো প্রশ্ন পেয়েছিলাম। আজকে আমরা জলবায়ু বিদ্যা থেকে একবার টানা রিভিশন মেরে দেবো। বুঝতে পেরেছো? তো চলো, এতদিনে তো তোমাদের ধারণা প্রায়, কনসেপ্টিভ ক্লাস ধারণা প্রায় কমপ্লিট। এখন শুধু রিভিশন দেওয়ার পালা এবং কিছু এমসিকিউ আলোচনা করার পালা। চলো, আজকে আমাদের প্রথম জলবায়ুবিদ্যার যে প্রথম প্রশ্ন আছে সেগুলো কি আছে সেটা দেখব। প্রথম প্রশ্ন দেখো, ক্লাইমেটোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ কি থেকে? সঠিক উত্তর হবে ক্লিমা থেকে ক্লাইমেটোলজি শব্দটি এসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, না এই যে বায়ুমণ্ডল দেখতে পাচ্ছ, এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? সেটা হচ্ছে 78.9% হচ্ছে বায়ুমণ্ডলের কার পরিমাণ? নাইট্রোজেনের পরিমাণ। বোঝা গেছে? সরি, 78.9 নয়, এটা হবে 78.1%। বোঝা গেছে? 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? সঠিক উত্তর 20.9%। গ্রিক শব্দ ক্লিমা কথার অর্থ কি? এই ক্লিমা শব্দের অর্থ হচ্ছে, সঠিক উত্তর হবে স্লোপ। গ্রিক শব্দ ক্লিমা শব্দের অর্থ হচ্ছে স্লোপ। বায়ুমণ্ডলের উৎপত্তি সংক্রান্ত গ্রন্থ দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর A.I. ওপারিন। অস্ট্রেলিয়া উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি? সঠিক উত্তর উইলি উইলি। সাহারা থেকে প্রবাহিত হয়ে আসা পশ্চিম সাহারায় শুষ্ক বায়ু কোনটি? সঠিক উত্তর হবে হারবার্টন। উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূল যে জলবায়ুর অন্তর্গত সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভূমধ্য সাগরীয়। কিছুকাল অন্তর অন্তর পেরুর পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত কোনটি? সঠিক উত্তর হবে এল নিনো। কিছু বছর এটা পরপর ঘটে থাকে, কখনো কখনো 2 বছর 3 বছর স্থায়ী থেকে যায়। তো এটা ঘূর্ণিঝড় দেখা যায় 2 থেকে 7 বছরের মধ্যে। যেখানে সমপ্রেষ ও সমষ্ণ রেখা সমান্তরালে অবস্থান করে সেই অবস্থার নাম কি? সঠিক উত্তর হবে ব্যারোট্রপিক। ব্যারোট্রপিক অবস্থার সময় কি হয়? সমপ্রেষ রেখাগুলো এবং সমষ্ণ রেখাগুলো কি হয়? সমান্তরালে থাকে। তবে এটা যদি ব্যারোক্লিনিক হয়ে যায় তাহলে বুঝতে হবে এখানে আবহাওয়ার কিছু ঝঞ্ঝাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। যেখানে সমপ্রেষ ও সমষ্ণ রেখা পরস্পরের ছেদকারী হিসেবে অবস্থান করে, আর সেটাকে আমরা বলছি ব্যারোক্লিনিক অবস্থা। অক্লুডের যে ঘূর্ণাবাতে দেখা যায় সেটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে অক্লুডেড দেখা যায়। অক্লুডেড মিন্স হচ্ছে কি? সীমান্ত। দৈনিক উষ্ণতার প্রসার সর্বাধিক কোথায়? সঠিক উত্তর হবে মরু জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতা প্রসার সর্বাধিক। যেহেতু দিনের বেলা স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়, রাত্রি পড়লে কি হয়? দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, ফলে দিন এবং রাতে তাপমাত্রার প্রসার অনেক বেশি হয় এই মরু অঞ্চলে। জলবায়ুগত মরুদ্যান যে দেশ, অর্থাৎ জলবায়ুগত মরুদ্যান বলা হয় যে দেশকে, সেটি কি? সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড। আল্পস পর্বতে দক্ষিণ ঢাল বেয়ে নেমে আসা স্থানীয় কোনটি? আল্পস পর্বতে দক্ষিণ ঢাল বেয়ে নেমে আসা স্থানীয় বায়ু কোনটি? সঠিক উত্তর হচ্ছে ফন। ফন বায়ুর চরিত্র কেমন? সঠিক উত্তর উষ্ণ ও শুষ্ক। রকি পর্বতের পূর্ব ঢাল বেয়ে নেমে আসা উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে চিনুক। নেক্সট, স্নো ইটার বা তুষার ভক্ষক নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর চিনুক। এই চিনুককেই স্নো ইটার বলা হয়। রোন উপত্যকায় প্রবাহিত শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু কোনটি? সঠিক উত্তর হবে মিস্ট্রাল। ইতালির আড্রিয়াটিক উপকূলীয় অংশে প্রবাহিত শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু কোনটি?
সঠিক উত্তর হচ্ছে বোরা। আফ্রিকার লিবিয়া মরুভূমি অঞ্চলে প্রবাহিত স্থানীয় ও শুষ্ক স্থানীয় বায়ু কোনটি? সঠিক উত্তর হবে সিরোক্কো। লিবিয়াতে দেখা যায় সিরোক্কো স্থানীয় বায়ু। সিরোক্কো বায়ুর মিশরে নাম কি? সঠিক উত্তর মিশরে এই বায়ুটাকে আবার খামসিন বলা হয়। সিরোক্কো বায়ু স্পেনে কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে গিবলি। ঠিক আছে, গিবলি গিবলি যাই বলো, এই গিবলি। লিবিয়াতেও গিবলি, মিশরেও গিবলি। তো এই গিবলি বলতে এই গিবলি বায়ুটাই কখনো কখনো খামসি, কখনো কখনো সিরোক্কো নামে, কখনো কখনো খামসিন নামে প্রবাহিত হয়। লিবিয়ায় স্থানীয় বায়ুর নাম কি? সঠিক উত্তর হবে গিবলি। আন্দিজ পর্বতের পূর্ব ঢাল বেয়ে নেমে আসা শুষ্ক ও শীতল স্থানীয় বায়ু যা পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত, সেটি কোনটি? সঠিক উত্তর হবে পম্পেরো। মাথার পর পম্পাস থেকে পম্পেরো, যখন এটাকে রিলেট করতে পারবা তখনই হয়ে যাবে, তোমার মনে মনে থেকে যাবে। সো পম্পাস পম্পেরো এই দুটোকে মনে রাখো, দেখো কোন স্থানে এইভাবে পড়লে কোনো সমস্যা হবে না। সিরোক্কো স্থানীয় বায়ু যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে ভূমধ্য সাগরীয়। মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা কর্মসূচি কোনটি? সঠিক উত্তর হবে মোনেক্স, যাকে বলা হয় মনসুন এক্সপেরিমেন্ট। ভারতে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা যে উপকূলে বৃষ্টি হয় তাকে কি বলে? মানে কোন উপকূলে বৃষ্টি হয়? সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে বৃষ্টি হয় প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা। ব্রাজিলের নিরক্ষীয় অরণ্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সেলভা। সমুদ্র জলের লবণতা সবচেয়ে কম কোন অঞ্চলে? সঠিক উত্তর হচ্ছে মেরু অঞ্চলে, কারণ মেরু অঞ্চলে বরফ বলে গিয়ে সমুদ্র জলের সঙ্গে যখন মেশে তখন সমুদ্রের লবণতাকে কমিয়ে দেয়, এই জন্য মেরু অঞ্চলে লবণতা কম। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি বৃষ্টি হয় কোন মাসে? সঠিক উত্তর জুন জুলাই মাসে। উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি বৃষ্টি হয় কোন মাসে? উত্তর গোলার্ধে যখন বলবে তখন এটা হবে নভেম্বর ডিসেম্বর মাসে, মানে শীতকাল। তার দক্ষিণ গোলার্ধে যখন একটু গ্রীষ্মকাল থাকছে তখন হবে জুন জুলাই, এবং সেখানে দাঁড়িয়ে উত্তর গোলার্ধে বললে সেখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় বলে এটা হবে নভেম্বর ডিসেম্বর মাস। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিবাতের বায়ু যেভাবে আবর্তিত হয় কিভাবে? সঠিক উত্তর বামাবর্তে আবর্তিত হয়। দক্ষিণ গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিবাতের বায়ু যেভাবে আবর্তিত হয় কিভাবে? এটা হয়ে যাবে সঠিক উত্তর দক্ষিণাবর্তে। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিবাত কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে টাইফুন। বিশ্বব্যাপী নিয়ত বায়ু প্রবাহের কারণ হিসেবে বায়ুকোষ সমূহের অবস্থান নির্দেশিত বহু আলোচিত একটি তত্ত্ব কোনটি? সঠিক উত্তর হবে ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোষীয় তত্ত্ব। নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? সঠিক উত্তর হবে কান্টারভেরি। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর প্রবাহিত পশ্চিমা বায়ুর নাম কি? এটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। যখন 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর প্রবাহিত হবে সেই জন্য 40 বলা হয় গর্জনশীল। কেন? কারণ দক্ষিণ গোলার্ধে কি হয়, জলভাগ বেশি থাকার জন্য বায়ু প্রবাহ তেমন কোনো বাধা পায় না, ফলে প্রচন্ড গতিতে কি হয়, বাতাস প্রবাহিত হয়, সেজন্য এটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। কোশ্চেন নাম্বার 39, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বরাবর প্রবাহিত প্রবল পশ্চিম বায়ুর নাম কি? তখন এটাই হয়ে যাবে তোমার ক্রোধ উন্মত্ত 50। ঠিক একই কোশ্চেন, একই রকম বায়ু যখন 60 ডিগ্রিতে চলে আসবে দক্ষিণ অক্ষাংশ বরাবর প্রবাহিত প্রবল পশ্চিম বায়ু কি নামে পরিচিত? তখন এরই উত্তর হয়ে যাবে তখন তীক্ষ্ণ চিৎকারী 60। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? সঠিক উত্তর হবে ডাউন্স।
দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? সঠিক উত্তর হবে দৈনিক উষ্ণতার প্রসার। ভারত ও রাশিয়ার যৌথ মৌসুমী বায়ু গবেষণা কর্মসূচির নাম কি? সঠিক উত্তর হচ্ছে মোনেক্স অর্থাৎ মনসুন এক্সপেরিমেন্ট। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলের নাম কি? এটা হবে ঘূর্ণবাতের চক্ষু। ক্যারিবিয়ান সমুদ্রে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি? সঠিক উত্তর হচ্ছে হ্যারিকেন। পর্বতের উপরিভাগ থেকে ঢাল বেয়ে নেমে আসা বায়ু কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। পার্বত্য অঞ্চলে ঢাল বেয়ে উপরে ওঠা ঊর্ধ্বগামী বায়ু কি নামে পরিচিত? তখন এই উত্তরটাই দাঁড়াবে তোমার অ্যানাবেটিক বায়ু। অর্থাৎ যখন উপর থেকে ঢাল বেয়ে নিচে নামছে, উপর থেকে নিচে আসে তখন ক্যাটাবেটিক, আর যখন উপত্যকা থেকে উপর দিকে চলে যাচ্ছে তখন এটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের ঘটনাকে কি বলে? তখন উচ্চতা বাড়ছে উষ্ণতা কমছে, এটাকে কি বলে? এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক কুলিং। ঊর্ধ্ব আকাশে বায়ুর নিমজ্জন জনিত উষ্ণতার বৃদ্ধির ঘটনাকে কি বলে? সঠিক উত্তর হবে অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং। উপমেরু অঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। আন্দিজ পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত স্থানীয় বায়ু কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে পম্পেরো। ক্রান্তীয় ঘূর্ণবাতকে ভারত ও বাংলাদেশে কি বলে? সঠিক উত্তর সাইক্লোন। ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান সাগরে কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে তাইফু। জাপানে তাইফু, চীন সাগরে টাইফুন আর জাপানে তাইফু, এক্ষেত্রে একটু তোতলা হয়ে যেতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে। পৃথিবীর যে অঞ্চলে ইনসোলেশন সর্বাধিক, ইনসোলেশন মানে আগত সৌর বিকিরণ, তাহলে এটা সবসময় কি হবে? নিরক্ষীয় অঞ্চল হবে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? এটা তোমরা সকলে জানো, রেন গজ। গ্রিন হাউস এফেক্ট নামকরণ প্রথম কে করেন? গ্রিন হাউস এফেক্ট, সঠিক উত্তর হবে ফুরিয়ার। ইউএনইপি ওজোন স্তর সংরক্ষণ সম্পর্কে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1987। ঠিক আছে, ওজোন স্তর সম্পর্কিত চুক্তি হয়েছিল 1987। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত তাপীয় ইঞ্জিন তত্ত্ব প্রথম কে দেন? সঠিক উত্তর হবে পি কোটেশ্বরম। মৌসুমী শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে হ্যালি। টর্নেডো শব্দটি এসেছে স্পেনীয় শব্দ কি থেকে? সঠিক উত্তর ট্রোনোডা থেকে। সীমান্ত গঠন প্রক্রিয়ার নাম কি? সঠিক উত্তর ফ্রন্টোজেনেসিস। সীমান্ত ধ্বংস হওয়া প্রক্রিয়ার নাম কি? সঠিক উত্তর ফ্রন্টোলাইসিস। উষ্ণতার উপর ভিত্তি করে প্রতীপ ঘূর্ণবাতকে দুই ভাগে বিভক্ত করেন কে? সঠিক উত্তর হবে হ্যানজিল্ক। মাথায় থাকবে, মুখস্থ করে নাও। উৎপত্তির ভিত্তিতে প্রতীপ ঘূর্ণবাতকে চারটি ভাগে ভাগ করেছেন কে? সঠিক উত্তর হবে হামফ্রে। কি বললাম? হামফ্রে। আন্টার্কটিকার তুষার ঝড় কি নামে পরিচিত? সঠিক উত্তর ব্লিজার্ড। ত্রিকোষীয় তত্ত্বের উদ্ভাবক কে? সঠিক উত্তর হবে পল ম্যান। জেট বায়ুর নামের প্রবক্তা কে? সঠিক উত্তর বেকন। ইন্ডেক্স সাইকেল যার জীবন চক্রকে বোঝায়? সঠিক উত্তর জেট বায়ুর জীবন চক্রকে ইন্ডেক্স সাইকেল বলে। এল নিনো শব্দটির আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেন কে বা কারা বা কোন সংস্থা? এখানে ব্যক্তির নাম বলতে হবে, ব্যক্তিটা হলেন আমাদের ক্যামিলো ক্যারিল্লো। এল নিনো শব্দটির আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেন ক্যামিলো ক্যারিল্লো। ট্রপিক্যাল ওশেন এন্ড গ্লোবাল অ্যাটমসফিয়ার কর্মসূচি যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে এল নিনো।
এল নিনো পর্যবেক্ষণের জন্য ট্রপিক্যাল ওশেন এন্ড গ্লোবাল অ্যাটমসফিয়ার কর্মসূচি গ্রহণ করেছে কোন সংস্থা? সঠিক উত্তর হবে WMO, আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর। ইন্ডেক্স সাইকেলের সময়কাল কত? সঠিক উত্তর হবে 4 থেকে 6 সপ্তাহ। ক্ষুদ্র বালিকা অর্থের নিচের কোনটিকে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে লা নিনা হচ্ছে ক্ষুদ্র বালিকা, এল নিনো হচ্ছে দুষ্টু বালক বা শিশু খ্রিস্ট। পরের প্রশ্ন আছে দেখো, ছোট্ট যিশু অর্থে কোনটিকে বোঝায়? সঠিক উত্তর হবে এল নিনো। কোপেন স্টেপ জলবায়ু বোঝাতে যে প্রতীক চিহ্ন ব্যবহার করেছেন সেটি কোনটি? অপশন নাম্বার সি বিএস। এই যে কোপেনের আবহাওয়া শ্রেণীবিভাগ এবং থর্নওয়েটের জলবায়ু শ্রেণীবিভাগগুলো আছে, এগুলো কিন্তু ক্লাস 9-10 এর সিলেবাসে রয়েছে। 11-12 যারা দেবে, না 11-12 সিলেবাসে আছে, যারা 9-10 পরীক্ষা দিচ্ছে এসএলএসটি তাদের জন্য কিন্তু এটা নেই। তবুও দেখে রাখতে হবে, কারণ কোত্থেকে লিঙ্ক অনুযায়ী কোশ্চেন দেবে তার ঠিক নেই। কোপেন স্টেপ জলবায়ু বোঝাতে যে প্রতীক চিহ্ন ব্যবহার করেছেন সেটা হচ্ছে বিএস। কোপেন তুন্দ্রা জলবায়ু বোঝাতে যে প্রতীক চিহ্ন ব্যবহার করেছেন সেটি কোনটি? তাহলে সেটি হবে ইটি। ঠিক আছে। কোপেন পৃথিবীকে প্রধান কতগুলি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছেন? সঠিক উত্তর হচ্ছে 5টি। সাভানা জলবায়ু অঞ্চল বোঝাতে কোপেন কোন প্রতীক চিহ্ন ব্যবহার করেন? সঠিক উত্তর AW। মরু জলবায়ু বোঝাতে কোপেন কোন প্রতীক চিহ্ন ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে BW। সারা বছরই আর্দ্র ঋতু বোঝাতে কোপেন যে প্রতীক চিহ্ন ব্যবহার করেন সেটি কোনটি? সেটি হচ্ছে CF। ভূমধ্য সাগরীয় জলবায়ু বোঝাতে কোপেন প্রদত্ত প্রতীক চিহ্ন কোনটি? সঠিক উত্তর CS। কোপেন প্রদত্ত মেরু জলবায়ু প্রতীক চিহ্ন কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে মেরু জলবায়ু বলা আছে, তার মানে হবে ই। কোপেন উষ্ণ আর্দ্র নাতিশীতোষ্ণ বৃষ্টি জলবায়ু বোঝাতে যে প্রতীক চিহ্ন ব্যবহার করেছেন সেটি কোনটি? সঠিক উত্তর হবে CF। আর্দ্র ও শীতল তুষারময় অরণ্য জলবায়ু বোঝাতে কোপেন প্রদত্ত প্রতীক চিহ্ন কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি DF। কোপেন তার প্রথম বিশ্বের জলবায়ু শ্রেণীবিভাজন মডেল দেন কখন? সঠিক উত্তর হবে অপশন বি 1900 খ্রিস্টাব্দে। থর্নওয়েট প্রথম জলবায়ুর শ্রেণীবিভাজন ধারণা দেন কখন? সঠিক উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। জলবায়ু শ্রেণীবিভাগের ইয়ারম্যাস মডেল ধারণা কে দেন? সঠিক উত্তর হবে ওয়ালিভার ও হিডোর। ফিলিপাইন্সে ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলে? সঠিক উত্তর হলো বাগুই বা বাগুই। মেক্সিকো উপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদের আঞ্চলিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে টর্নেডো। দিনের যে সময়ে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়? সঠিক উত্তর হচ্ছে ভোর বেলা। ম্যাকারেল আকাশ যে মেঘের উপস্থিতির জন্য হয় সেটি হচ্ছে অপশন এ সিরোকিউমুলাস। তাহলে ম্যাকারেল আকাশ বলা হয় কাকে? সিরোকিউমুলাসকে বলা হয়। সর্বাধিক দায়ী গ্রিন হাউস কোনটি? সর্বাধিক দায়ী গ্রিন হাউস গ্যাস কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ অক্সিজেন কোন গ্রিন হাউস গ্যাস নয়। উত্তর গোলার্ধে পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বতের যে ঢালে বেশি সূর্যালোক পায় তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ঢাল। আমাদের যদি এটা ইকুয়েটরিয়াল হয় এবং উত্তর দিকে যদি কোনো পাহাড় থাকে এবং দক্ষিণ দিকে যদি পাহাড় থাকে, তাহলে এই দক্ষিণ এইটাকে বলে দক্ষিণ ঢাল, আর ওই পারে ঢালটাকে বলে উত্তর ঢাল বা উত্তরের ঢাল। এই দক্ষিণ ঢাল কিন্তু সূর্যালোক বেশি পাবে, তেমনি দক্ষিণ গোলার্ধে কিন্তু এই জায়গাটা সূর্যালোক বেশি পাবে। ঠিক আছে। নেক্সট, সব আর্কটিক জলবায়ুর অপর নাম কি? সাব আর্কটিক জলবায়ুর অপর নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি বোরিয়াল জলবায়ু। সর্বাধিক উষ্ণতা ও সর্বনিম্ন বৃষ্টি যে জলবায়ু বৈশিষ্ট্য সেটি কোনটি? সেটি হবে অপশন সি মরু জলবায়ু।
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে? সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। গড় সমুদ্র জলতল থেকে যত উপরিভাগ পর্যন্ত হোমোস্ফিয়ার থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 88 কিলোমিটার। সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখার নাম কি? সঠিক উত্তর হচ্ছে টার্বোপজ। মেঘপুঞ্জ থেকে প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন সি 25%। মেঘপুঞ্জ, শুধুমাত্র মেঘপুঞ্জ থেকেই অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 25%, সবগুলো মিলিয়ে 34% হয়। বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে? সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। হিলিয়াম স্তরের অবস্থান গড় সমুদ্র জলতল থেকে 1120 থেকে 3540 কিলোমিটার পর্যন্ত হয়। শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় কোন স্তরে? শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড, সঠিক উত্তর অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার। নৈশদ্যুতি মেঘ দেখা যায় বা নক্টিলিউসেন্ট মেঘ দেখা যায় কোথায়? সঠিক উত্তর হচ্ছে মেসোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সঠিক উত্তর মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে? সঠিক উত্তর হবে ব্যারোগ্রাম। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোন অঞ্চলে? সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। তাহলে সবচেয়ে বেশি কোথায়? বেশি হলে মেরু হবে। ওজোন গহ্বর তৈরিতে ওজোন গ্যাসের ন্যূনতম ঘনত্ব কত? সঠিক উত্তর হচ্ছে 200 ডবসনের কম। ওজনের সংকেত O3 কে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে সোরেট। বায়ুমণ্ডলের ওজোন স্তর আবিষ্কার কে করেন? সঠিক উত্তর হচ্ছে বুশন ও ফেব্রি। ওজোন স্তর আবিষ্কার বুশন ও ফেব্রি, কিন্তু ওজোন গ্যাস আবিষ্কার করেছিল কে? স্কনবি। মাথায় রাখতে হবে স্তর আর গ্যাস কিন্তু এক নয়, তাছাড়া গহ্বরও কিন্তু এক নয়। প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, না তো গন্ডগোল করে ফেলবে। বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস কখন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 16 সেপ্টেম্বর। আণবিক নাইট্রোজেন স্তরের উচ্চতা গড় সমুদ্র তল থেকে কত উপরে? সঠিক উত্তর অপশন বি 88 থেকে 200 মিটার 200 কিলোমিটার। পারমাণবিক অক্সিজেন স্তরের উচ্চতা গড় সমুদ্র জলতল থেকে কত কিলোমিটার উপরে? সঠিক উত্তর হচ্ছে 200 থেকে 1120 কিলোমিটার। হাইড্রোজেন স্তর MSL থেকে যত কিমি উঁচুতে অবস্থান করে রয়েছে সেটা কতটা? সঠিক উত্তর হবে 3540 থেকে 10,000 কিলোমিটার। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় রয়েছে কোথায়? সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে? সঠিক উত্তর স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বলা হয় বাম্পি ক্লাউড। সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? অপশন এ 1013.25 মিলিবার। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্তকরণ হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর হবে বিকিরণ। গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হচ্ছে জেমস 6। এজন্যই ওটাকে বলা হয় যে 6 এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটার। সংঘর্ষ সম্মিলন তথ্যে যুক্ত নন কে? যুক্ত নন বলা হয়েছে, সঠিক উত্তর হবে ল্যাংমুইর। তো জর্জ সিম্পসন এখানে যুক্ত, ম্যাসন যুক্ত, হবস যুক্ত, কিন্তু ল্যাংমুইর যুক্ত নন। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি? শতাংশ প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতাকে। বৃষ্টির সময় আপেক্ষিক আর্দ্রতার মান কত হয়? 100%। যদি 100% না হয় তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না। দীর্ঘ আকৃতির উচ্চচাপ কোষকে কি বলে? সঠিক উত্তর বলা হয় রিজ। দীর্ঘ আকৃতির নিম্নচাপ কোষকে কি বলে? সঠিক উত্তর হবে ট্রাফ। বায়ুর গতিবেগ মাপার একক কি? সঠিক উত্তর নট। KNOT। নট হচ্ছে বায়ুর গতিবেগ মাপার একক।
ক্রান্তীয় পূবালি বায়ু কোনটি? সঠিক উত্তর এটি হচ্ছে একটি আয়ন বায়ু। ব্যারোমিটার যন্ত্র প্রথম কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর হচ্ছে টরি শেলি। ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্কের মান কত? সঠিক উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে মিথেন বা CH4। সৌর বিকিরণের যতটুকু অংশ প্রতি মিনিটে প্রতি বর্গসেমি আয়তনে উল্লম্বভাবে পড়ে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সৌর ধ্রুবক। এই সৌর ধ্রুবকের মান হচ্ছে 1.94 ক্যালোরি। পারদ থার্মোমিটার প্রথম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ গ্যাব্রিয়েল ফারেনহাইট। বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। ডেনমার্কে কোপেনহেগেন সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হচ্ছে 2009 খ্রিস্টাব্দে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে বেশি রয়েছে? সঠিক উত্তর হবে এক্সোস্ফিয়ার। কিয়োটো প্রোটোকল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1997 খ্রিস্টাব্দে। অ্যাপেলটন স্তর কোথায় থাকে? সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। কেনেলি হেভিসাইড স্তর কাকে বলে? সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ারকে বলা হয় কেনেলি হেভিসাইড স্তর। বিজ্ঞানী টিজারিন দ্য বোট বায়ুমণ্ডলে কোন স্তরের নামকরণ করেন? সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, দুটো স্তরের নামকরণ করেছিল কিন্তু টিজারিন দ্য বোট। ট্রপোস্ফিয়ার হবে এবং স্ট্র্যাটোস্ফিয়ার দুটো হবে। বেশিরভাগ উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে যে স্তরে পড়ে যায় সেই স্তরটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। আকাশে মেঘের পরিমাণ পরিমাপক একক কি? সঠিক উত্তর হচ্ছে ওয়াক্টা। ওয়াক্টার সাহায্যে মেঘের পরিমাণ চিহ্নিত করা হয়। ওয়াক্টা বলতে একটা মেঘকে যদি 8 ভাগে ভাগ করা হয় তাহলে এক একটা ভাগকে কি বলবো? এই ওয়াক্টাই পরিমাপ করা হবে। সাইক্রোমিটার যে আর্দ্রতা পরিমাপে ব্যবহার করা হয় সেটি হলো তোমার আপেক্ষিক আর্দ্রতা। উড়িষ্যার উপকূলে সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল নিচের কোন সালটিতে? সঠিক উত্তর হবে 1999 খ্রিস্টাব্দের 29 অক্টোবর। বিশেষ আর্দ্রতা পরিমাপের একক কি? সঠিক উত্তর হবে গ্রাম পার কেজি। চরম আর্দ্রতা পরিমাপের একক কি? সঠিক উত্তর গ্রাম পার ঘন সেমি। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হাইগ্রোমিটার। ভারতের অধিকাংশ বৃষ্টিপাত যে শ্রেণীর? সঠিক উত্তর অপশন বি শৈলক্ষেপ। ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে? সঠিক উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে। যেহেতু সারা বছর লবণ সূর্যরশ্মি পড়ে ফলে এখানে তাপমাত্রার পার্থক্য সে সারা বছর একই রকম থাকে, সেখানে ঋতু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় না। পরিচলন বৃষ্টিপাতের প্রাধান্যযুক্ত জলবায়ু অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি নিরক্ষীয়। পরিচলন মানে প্রত্যেক দিনই এত উষ্ণতার কারণে ওখানে নিম্নচাপের সৃষ্টি হয়েই থাকে, ফলে এখানে জলভাগ বেশি বলে জলীয় বাষ্প আকাশে উঠে গিয়ে সেখান থেকে ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে। এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। কিন্তু ভারতেরটা শৈলক্ষেপ কেন? কারণ ভারতে এত পাহাড় আছে, পর্বত আছে, পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমালয়, যে জলীয় বাষ্প যখন নিয়ে যায় বায়ু প্রবাহের সাথে সাথে তখন পাইগুলো কি হয় ওই পর্বতে ধাক্কা খেয়ে ওপরে ওঠে ঘনীভূত হয়, সেখানে বৃষ্টিপাত ঘটায়। এই জন্য ভারতের বৃষ্টিগুলো কিন্তু শৈলক্ষেপ জাতীয়। ওকে, যে জলবায়ু শীতকালীন বৃষ্টিপাতের দেশ নামে পরিচিত সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভূমধ্য সাগরীয়। মৌসুমী জলবায়ুর অক্ষাংশ কত বিস্তার কত? সঠিক উত্তর হবে 10 থেকে 25 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। ভূমধ্য সাগরীয় জলবায়ুর অক্ষাংশ কত বিস্তার কত? সঠিক উত্তর 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। তুন্দ্রা জলবায়ুর অক্ষাংশ কত বিস্তার কত? সঠিক উত্তর 65 থেকে 80
ডিগ্রি দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের গড় বাৎসরিক উষ্ণতা কত? সঠিক উত্তর হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। জলকণা ও তুষারকণার যৌথ অধঃক্ষেপিত রূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে জলকণাও থাকছে, আবার তুষারকণা থাকছে। সঠিক উত্তর হবে স্লিট। সর্বনিম্ন উষ্ণতার প্রসার বিশিষ্ট জলবায়ু অঞ্চল কোনটি? সঠিক উত্তর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। রেন গজ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ক্রিস্টোফার ওয়ারেন। আয়ন কথার অর্থ কি? সঠিক উত্তর পথ। ডক্টরস উইন্ড নামে যে স্থানীয় বায়ু পরিচিত? সঠিক উত্তর হবে হারমাট্টান বায়ুকে বলা হয় ডক্টর উইন্ড। বিমানে ব্যবহার করা যন্ত্র যা উচ্চতার সঙ্গে বায়ুচাপ নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশন ডি ওয়াল্টিমিটার। পর্বত আরোহীদের ব্যবহার করা বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অ্যানিরয়েড ব্যারোমিটার। দৈনিক তাপমাত্রার প্রসার সর্বাধিক কোন জলবায়ুতে? মরু জলবায়ু অঞ্চল। অ্যালবেডো সর্বাধিক হয় কোন অঞ্চলে? সঠিক উত্তর বরফাবৃত ভূমিভাগে। নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি ব্যবধানে উত্তর দক্ষিণে উষ্ণতা ক্রমহ্রাসের মান কত? সঠিক উত্তর হবে 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি পরের প্রশ্নতে। আচ্ছা, এটা 25 হবে না, এটা হবে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সিএফসি। তো বটেই। মিথেন হবে, N2NO2 হবে, সবগুলোই হবে অ্যান্সার। বায়ুমণ্ডলে যে স্তরে বৈপরীত্য উষ্ণতা পরিলক্ষিত হয় সেটি কোনটি? সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বৈপরীত্য উষ্ণতা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? তাপমাত্রাও বাড়তে থাকে। স্পেকট্রোফটোমিটার যন্ত্র যে কাজে ব্যবহার করা হয় সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি বাতাসে ওজনের ঘনত্ব মাপা। তাই তো। নেক্সট চলে আসি। কার্বন ট্রেডিং এ যে সম্মেলনের সঙ্গে যুক্ত, কার্বন ট্রেডিং কোন সম্মেলনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কিয়োটো প্রোটোকল। রিজার্ভ ক্লাইমেট অফ ওয়ার্ল্ড হিসেবে পরিচিত কোন জলবায়ু? সঠিক উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু। সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত যুক্ত লেখচিত্র হতে যে জলবায়ু শনাক্তকরণ করা হয় সেটি কোনটি? সেটি হলো অপশন এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। সীমান্ত বৃষ্টি হিসেবে পরিচিত কোনটি? সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। 4 o'clock রেন যে বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত সেটি হলো অপশন এ পরিচলন বৃষ্টিপাতের সাথে যুক্ত। আচ্ছা, একটু 173 4 o'clock রেন কোন জলবায়ুর সঙ্গে যুক্ত? সেটা তো বললামই তোমাদের, সেটা হচ্ছে নিরক্ষীয়। সমান বৃষ্টিপাত বিশিষ্ট স্থান যুক্তকারী কল্পিত রেখা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আইসোহাইট। সমগড়মান বিশিষ্ট মেঘাচ্ছন্নতায় একাধিক স্থান সংযোগকারী কল্পিত রেখাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে আইসোনেফ। তাহলে মেঘাচ্ছন্নতা মানে নেফে বুঝবো, সেজন্য রেখা আইসোনেফ বলা হয়। সমান উষ্ণতা বিশিষ্ট স্থান সংযোগকারী কল্পিত রেখা কোনটি? সঠিক উত্তর হচ্ছে সমান উষ্ণতা যেহেতু বলেছে তাই উত্তর হবে এখানে আইসো লাইন। সমান বায়ুচাপ বিশিষ্ট স্থান সংযোগকারী কল্পিত রেখা কোনটি? সঠিক উত্তর হবে আইসো বার। ক্লাউড সিডিং পদ্ধতিতে অধিক ব্যবহার করা হয় কোনটি? সঠিক উত্তর দেখো সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, তরল প্রোপেন সবগুলোই দেওয়া হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় সেই উষ্ণতাটাকে কি বলি আমরা? সঠিক উত্তর হবে শিশিরাঙ্ক।
নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে কি বলে? সঠিক উত্তর হবে চরম আর্দ্রতা বলা হয়। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ওজনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বিষয়ক আর্দ্রতা কোনটি? সঠিক উত্তর হবে এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বিশেষ। বিশেষ কি বলছে এটাকে? আর্দ্রতা। সাইক্লোন শব্দটা এসেছে গ্রিক শব্দ কি থেকে? গ্রিক শব্দ কাইক্লোন থেকে, KYKLON, কিক্লোন থেকে এসেছে সাইক্লোন। সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে হেনরি পিডিংটন। ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু প্রাচীরের ঠিক বাইরের বলয়টির নাম কি? সঠিক উত্তর হবে ফিডার ব্যান্ডস। টর্নেডোর তীব্রতা পরিমাপক স্কেলের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ফুজিতা স্কেল। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমচাপ রেখাগুলির আকৃতি কেমন? সঠিক উত্তর হবে ভি আকৃতির হয়। হ্যাডলি সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু কোনটি? সঠিক উত্তর আয়ন বায়ু। ফেরেল সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু কোনটি? সঠিক উত্তর হবে পশ্চিমা বায়ু। ইন্ডেক্স সাইকেলের যে পর্যায়ে হাই জোনাল ইন্ডেক্স নামে পরিচিত সেটি কোনটি? সঠিক উত্তর অপশন এ প্রথম। ইন্ডেক্স সাইকেলের শেষ পর্যায়ে ইন্ডেক্স সাইকেলের যে পর্যায়ে লো জোনাল ইন্ডেক্স দেখা যায় সেটি কোনটি? সঠিক উত্তর হবে চতুর্থ। ইন্ডেক্স সাইকেলের যে পর্যায়ে রসবি ওয়েভ ইন্ডেক্স নামে পরিচিত সেটি কোনটি? সঠিক উত্তর অপশন বি দ্বিতীয়। জেট বায়ু দীর্ঘাকার বক্রাকার পথে প্রবাহিত হলে তাকে কি বলে? সঠিক বলে রসবি তরঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে যে জেট বায়ু যুক্ত? সঠিক উত্তর ক্রান্তীয় পূবালী জেট। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাগমনের সঙ্গে যে জেট বায়ু যুক্ত সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি উপক্রান্তীয় পশ্চিমা জেট। নিরক্ষরেখা বরাবর বায়ুর সঞ্চালনকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ওয়াকার সঞ্চালন। প্রশান্ত মহাসাগরের দুদিকে বায়ুচাপের পার্থক্যজনিত অবস্থা কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি এনসো। এটা এনসো মানে হচ্ছে এল নিনো সাদার্ন অসিলেশন। সৌর ধ্রুবকের মান কত? সঠিক উত্তর হবে 1.95 ক্যালোরি পার বর্গ সেমি পার মিনিট। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয় কোন মাসে, কোন ঋতুতে? সঠিক উত্তর হবে শীতকালে। ভারতের মিথেনের প্রধান উৎস কি? সঠিক উত্তর ধান চাষের জমি। পৃথিবীর বজ্রপাতের দেশ কাকে বলে? সঠিক উত্তর হবে ভেনেজুয়েলাকে বলা হয়। জেট বায়ু দেখা যায় কোথায়? সঠিক উত্তর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ত্রিকোষীয় মডেলে প্রত্যক্ষ তাপীয় কোষ কোনটি? সঠিক মেরু হ্যাডলি কোষ। কারমান লাইন হলো নিচের কোনটি কারমান লাইন? বলছে এটি হলো একটি বায়ুমণ্ডলীয় সীমানা, অর্থাৎ হেটারোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে এবং তার কিছু উপরে যেখানে যেখানে হোমোস্ফিয়ার শুরু হচ্ছে তার ঠিক কিছুটা উপরে হেটারোস্ফিয়ার রয়েছে, সেখানকার যে মধ্যের অংশ রয়েছে সেটা হচ্ছে আমাদের কার্বন লাইন। কারণ নিচের গ্যাসগুলোর উপর ঠিকঠাক থেকে উপরে গ্যাসের অনুপাতগুলো ঠিকঠাক থাকে না। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যে কি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্ট্র্যাটোপজ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্টেশনগুলি স্থাপন করা হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি এক্সোস্ফিয়ারে। জেড বায়ু প্রবাহের আগমন ঘটে? সঠিক উত্তর ট্রপোপজের উপরে। নাতি ওয়েট একটু থামতে হবে এখানে। মেরু জ্যোতি দেখা যায় কোথায়? সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ডে।
আইসল্যান্ড থেকে মেরু যদি দেখা যায়, একদম মেরুর কাছে অবস্থিত। যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে সেই স্তরটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। সমতাপ বা আইসোথার্মাল অঞ্চলটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে। থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির কারণ কি? সঠিক উত্তর হচ্ছে দেখো সূর্যের অতিবিঘ্ন রশ্মি, এটা ঠিক। সূর্যের রঞ্জন রশ্মি, এটাও ঠিক, অর্থাৎ অপশন সি উভয় ঠিক। বায়ুমণ্ডলে কার্বন লাইন চিহ্নিত করা হয়েছে কোন উচ্চতায়? সঠিক উত্তর হবে 100 কিলোমিটার। সর্বশ্রেষ্ঠ কার্বন সিঙ্ক হিসেবে পরিচিত কোনটি? সঠিক উত্তর সমুদ্র। বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের 90% থাকে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার মধ্যে? সঠিক উত্তর 10 কিলোমিটারের মধ্যে। হেটারোস্ফিয়ারের সর্বনিম্ন অংশটির নাম কি? সঠিক উত্তর অপশন বি আণবিক নাইট্রোজেন স্তর। দেখো এখানে একটা ছক দেখতে পাচ্ছি, বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, প্রাকৃতিক সৌরপর্দা, শান্ত মণ্ডল, মেসোস্ফিয়ার ঊর্ধ্বসীমা এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ডান দিকে আছে ওজোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, মেসোপজ। এখন সঠিক মিলকরণ কোনটি হবে? দেখো বায়ুমণ্ডলের সর্বশেষ যে স্তর সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার, রাইট। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। শান্ত মণ্ডল হলো এই আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কি হয়? মেসোপজ বলে। এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেই আয়োনোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বোঝা গেছে? নেক্সট আমরা এবার বিবৃতি প্রশ্নতে চলে আসব। বলা হয়েছে এখানে বিবৃতি 1 যে আন্টার্কটিকার উপরে ওজোন স্তর সবচেয়ে পাতলা কিন্তু সেখানে জনবসতি নেই। তার কারণ বলছে ঊর্ধ্ব আকাশে ভেসে আসা সিএফসি প্রভৃতি গ্যাস দক্ষিণ মেরুতে ওজোন স্তরকে পাতলা করে দেয়। এর সঠিক উত্তর কি হবে? তোমাদের সামনে অপশন রয়েছে, পজ করে দেখে নাও। 216 যেটা আছে, এই যে 216 নম্বর, এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন বি এ ও আর উভয় সত্য, এবং আর কিন্তু কারণ হিসেবে এর যথাযথ ব্যাখ্যা দেয় না। দুটো সত্য নিজের জায়গা থেকে, কিন্তু কারণটা এর কারণটা আরটা এটা ঠিক নয়। চলে আসি পরের বিবৃতিতে। দেখো বলা হয়েছে বিবৃতি 1 এ অক্ষাংশবিদের সূর্যরশ্মির পার্থক্য হয়, ঠিক কথা। নিম্ন অক্ষাংশে লম্ব রশ্মি এবং উচ্চ অক্ষাংশে তীর্যক রশ্মি পড়ে, এটাও ঠিক কথা। কারণ বলছে অক্ষাংশবিদের উষ্ণতা পার্থক্য হয়, ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ এবং মেরু অঞ্চল অত্যন্ত শীতল। এটা কি তার কারণ? এটার জন্য এটা কি তার কারণ? সঠিক উত্তর অপশন হচ্ছে এ ও আর উভয় সত্য, এবং কারণ হিসেবে কিন্তু এর যথাযথ ব্যাখ্যা দেয়। কারণ দেখো এই যে লম্ব রশ্মি ভাবে বা তীর্যক ভাবে পড়ছে অক্ষাংশ ভেদে, সেই অক্ষাংশ ভেদে উষ্ণতা পার্থক্য হয়, ক্রান্তীয় অঞ্চল উষ্ণ, আর এর জন্যই পার্থক্যের জন্য ক্রান্তীয় অঞ্চল বেশি উষ্ণ হয় আর মেরু অঞ্চল অত্যন্ত শীতল হয়। তো সঠিক উত্তর হবে অপশন এ। তো এখানে কটা ইনফরমেশন আমরা দেখবো, 4টি ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলো সঠিক ক্রমে সাজাতে হবে, ঠিক আছে। এখন একে বলা হয়েছে বায়ুমণ্ডলে ওজোন স্তর পাতলা হয়। 2 সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু তৈরি হয়। 3 সিএফসি ধীরে ধীরে ঊর্ধ্ব আকাশে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। আর 4 একটি ক্লোরিন পরমাণু অনুঘটক হিসেবে কাজ করে হাজার হাজার ওজোন অণু ধ্বংস করে। এর সঠিক ক্রম শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে? সঠিক ক্রমটি হবে এখানে অপশন, দেখো অপশন দেখে এখানে দেওয়া হয়েছে, আমি মিলিয়ে দিই তোমাদেরকে। চলো, যেহেতু আমার স্ক্রিনে খুব বেশি ওয়ার্ড আসছে না, তাই আমি এখানে উত্তরটা রেখে দিচ্ছি। প্রথমে আসবে, দেখো প্রথমে আসবে 3 নম্বর, কি আসবে? সিএফসি ধীরে ধীরে ঊর্ধ্ব আকাশে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। এরপর 2 নম্বর, সূর্যের অতিবেগুনি রশ্মি কি হবে? প্রভাবে সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু তৈরি হয়ে যায়। সেখান থেকে যখন ভেঙে গেল, ক্লোরিন তৈরি হলো, তখন চলে আসে 4 একটি ক্লোরিন পরমাণু অনুঘটক হিসেবে কাজ করে হাজার হাজার ওজোন অণু ধ্বংস করে। এবং তারপরে যেটা সবশেষে হবে, বায়ুমণ্ডলের ওজোন স্তর পাতলা হয়ে যায় বা করে দেয়। বোঝা গেল? চলো আরেকটা ক্রম আমরা দেখবো। এখানে ওজোন গহ্বরের সম্বন্ধে কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে শীতের শেষে এখানে কঠিন ঠান্ডায় পাতলা বরফ মেঘের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর, আন্টার্কটিকায় বসন্তের সমাগমে বরফ মেঘের সঞ্চার হয়। 3 নম্বর, ওজোন গহ্বর তৈরি হয়। 4 নম্বর, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ঘূর্ণায়মান বায়ু।
একটি কেন্দ্রবর্ত সৃষ্টি করে যা ওজোন স্তরের ক্ষতির পরিমাণ ত্বরান্বিত করে। এখানকার সঠিক ক্রম হয়ে যাবে তোমাদের, প্রথমে আসবে 2 নম্বর, আন্টার্কটিকায় বসন্তের সমাগমে বরফ মেঘের সঞ্চার হয়। এরপরে চলে আসবে 4 নম্বর, ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে ঘূর্ণয়মান বায়ু একটি কেন্দ্রবর্ত সৃষ্টি করে যা ওজোন স্তরের ক্ষতির পরিমাণকে ত্বরান্বিত করে। এরপর আসবে 1 নম্বর, শীতের শেষে এখানে কঠিন ঠান্ডায় পাতলা বরফ মেঘের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। তারপর চলে আসবে এখানে 3 নম্বর, তারপরে তৈরি হয় কি ওজোন গহ্বর, তারপর সবশেষে তৈরি হয়ে যায়। দেখো এখানে আমরা দুটো বিবৃতি পাবো। বিবৃতি 1, মন্ট্রিল প্রোটোকল এমন একটি চুক্তি যা ওজোন স্তরের ক্ষতির পরিমাণ কমাতে পারে। বিবৃতি 2, এই চুক্তি কার্যকর হলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাবে। এখন বলো 220 কোন অপশনটা এখানে ঠিক? সঠিক উত্তর হবে এ সত্য, বি মিথ্যা। এই যে এই চুক্তি কার্যকর করা হলে বিশ্ব উষ্ণায়ন যখন বৃদ্ধি পাবে তখন এই চুক্তি করাই ছিল উচিত ছিল না, ফলে এটা মিথ্যে উক্তি দেওয়া হয়েছে, এ সত্য, বি মিথ্যা। পরের প্রশ্নে চলে যাব আমরা। বিবৃতি 1, ওজোন হ্রাসের জন্য সিএফসি দায়ী নয়। বিবৃতি 2, বায়ুমণ্ডলে এরূপ ওজোন স্তর হ্রাসের জন্য মানুষের শিরা সংক্রান্ত কার্যকলাপই দায়ী। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন তোমার এখানে বি হবে সঠিক, অর্থাৎ এ মিথ্যা। ওজোন হ্রাসের জন্য শুধুমাত্র সিএফসি দায়ী করা যাবে না। সঙ্গে সঙ্গে কি বিবৃতি বায়ুমণ্ডলে এরূপ ওজোন হ্রাসের জন্য মানুষের শিলা সংক্রান্ত কার্যকলাপই দায়ী। আচ্ছা, এখানে একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। এখানে সঠিক উত্তরটা মনে হয় সিএফসি দায়ী, এটি সত্য হবে, কিন্তু বি মিথ্যা হবে, অর্থাৎ অপশন এ হবে সঠিক। তবে দেখে নেবে। চলে আসি পরের প্রশ্নতে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং জীবনযাত্রা প্রণালী জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলবায়ুর সঙ্গে মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি? প্রথম অপশন বলা হয়েছে জলবায়ু উষ্ণ বা আর্দ্র। অপশন বি জলবায়ু আর্দ্র ও শুষ্ক। অপশন সি জলবায়ু উষ্ণতা আর্দ্রতা মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে। অপশন ডি জলবায়ু দ্বারা স্বাভাবিক উদ্ভিদ নিয়ন্ত্রিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি জলবায়ুর উষ্ণতা আর্দ্রতা মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে। ঠিক আছে, চলে আসি আমাদের এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটা ভালো করে পড়ি, তোমরা পড়ো। মানুষের শিল্প সংঘাত কার্যকলাপ ওজোন হ্রাসের জন্য অনেকটা দায়ী। মানুষের হস্তক্ষেপ ও ওজোন হ্রাসের সম্পর্কে ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্দেশ করতে হবে। এখন বিকল্প আছে তোমাদের সামনে 4টে, দেখো। শীতলীকরণের যন্ত্রে সিএফসি ব্যবহার করা হয়, এই শীতলীকরণ বলতে বলা হয় ওই এসি কে বলা হয়। রং স্প্রেতে সিএফসি ব্যবহার হয়। সিএফসি আন্টার্কটিকার উপরে ঘূর্ণায়মান শীতল বায়ু সংযোগে ওজনের ক্ষতি হয়। আর ডি অপশন আছে আন্টার্কটিকায় ওজোন হল তৈরি অনুকূল পরিবেশ তৈরি হয়। সঠিক উত্তর হবে এখানে অপশন সি সিএফসি ও আন্টার্কটিকার উপরে ঘূর্ণায়মান শীতল বায়ু সংযোগে ওজনের ক্ষতি হয়। চলো মেঘের ব্যাপারে কিছু প্রশ্ন আমরা দেখব। উঁচু আকাশে হালকা পালকের ন্যায় দেখতে মেঘ হলো কোনটি? তো পালকের মতো মেঘ এখানে হয়ে যাবে শিরাস। দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জের সংযোগ স্তরে সৃষ্ট কুয়াশা কোনটি? তাহলে উত্তর হবে অপশন সি সীমান্ত কুয়াশা। বজ্র মেঘ নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিউমুলোনিম্বাস। পরিষ্কার আবহাওয়া পূর্বাভাস দেয় কোন মেঘের? সঠিক উত্তর হবে অল্টো কিউমুলাস। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে থাকা জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলে? সঠিক উত্তর চরম আর্দ্রতা। চরম আর্দ্রতার প্রকাশের একক কি? সঠিক উত্তর গ্রাম পার ঘন মিটার। বিকল্পে প্রদত্ত কোনটি অধঃক্ষেপণের প্রকারভেদ? কোনটা অধঃক্ষেপণ বলে বিবেচিত করা হবে? সঠিক উত্তর হবে দেখো বৃষ্টি আসে অধঃক্ষেপণ, শিলা বৃষ্টি অধঃক্ষেপণ, স্লিট অধঃক্ষেপণ। সঠিক উত্তর সবকটি সঠিক। কোশ্চেন নাম্বার 231, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন এ দাক্ষিণাত্য মালভূমি। ব্যারোমিটারের পারদস্তম্ভ হঠাৎই 965 মিলিবারে অনেক নিচে নেমে গেলে তা কিসের পূর্বাভাস দেয়? সঠিক উত্তর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের।
শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতে ঝড়ের গতিবেগ কত হয়? সঠিক উত্তর হবে 100 থেকে 300 কিলোমিটার। শীতল সীমান্তে বৃষ্টি হয় যে মেঘ থেকে, সেই মেঘটির নাম কি? সঠিক উত্তর কিউমুলোনিম্বাস। শীতকালে দীর্ঘ রাত্রে ঘনীভবনের ফলে সৃষ্ট যে কারণে পরিবেশের দৃশ্যমানতা হ্রাস পায় তাকে কি বলে? তাকেই বলে কুয়াশা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ঘন সেমি বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 25 গ্রাম। তো একই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে 35 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন। তবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হবে? এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এখানে তোমাদের ক্যালকুলেশন করে বেরোবে। সঠিক উত্তর অপশন সি 71.42%। চলে আসি পরের প্রশ্নতে। দেখো, জলীয় বাষ্পের ঘনীভবনের কারণে ভূপৃষ্ঠের তৃণ বা গাছের পাতার উপর জলবিন্দু জমা হলে তাকে কি বলে? তো এটা তো সকলেই জানো, এটা হবে শিশির। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে সে যে অধঃক্ষেপণ ঘটে সে অধঃক্ষেপণের নাম কি বলবো আমরা? সঠিক উত্তর হবে অপশন, দেখো ফ্রিজিং রেন হবে, রাইম হবে, স্লিট হবে, সো সবকটি হবে। যখন উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকবে তখন এই তিনটেই কিন্তু গঠিত হবে। পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভি কোপেন, ভ্লাদিমির কোপেন। তো এখানে বাকি তিনটে তো হবে না। প্রাক তো আইসোস্টাসি, ট্রান্সলে তো ওই তোমার জীব পরিবেশ বিদ্যার ব্যাপারগুলো, ইকোলজি গুলো আছে, ইকোসিস্টেম গুলো আছে। ফারমেন তো ওজোন স্তরে কি গহ্বর আবিষ্কার করেছিল আর কি। তো এখানে জলবায়ু শ্রেণীবিভাগ করেছিল কোপেন। বায়ুমণ্ডলে জলকণা ও তুষার কণাগুলি মাধ্যাকর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলা হয়? এটাও সকলে জানো, সঠিক উত্তর হবে এখানে অধঃক্ষেপণ বলা হয়। ড্যাশ মেঘ দ্বারা সৃষ্ট হয় ম্যাকারেল আকাশ। তো কোন মেঘের দ্বারা ম্যাকারেল আকাশ সৃষ্টি হবে? সঠিক উত্তর হবে অপশন সি সিরো কিউমুলাস। তো আমার এই চ্যানেলে তোমাদের শুধুমাত্র ভিডিও বলে নয়, দেখবে কিছু কিছু পোস্ট আমি ছবির মাধ্যমে দিয়ে রাখি, লেখার মাধ্যমে দিয়ে রাখি, ওগুলো কিন্তু তোমরা দেখবে। এগুলোর কিন্তু একটা সঠিক তথ্য এবং সহজে মনে রাখার কৌশলগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে তোমরা ওই পোস্ট গুলো কিন্তু দেখবে, তাহলে তোমাদের অনেক কিছু সহজ দেখাবে, অনেক কিছু জানতে পারবে। নেক্সট চলে আসছে, দেখো হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর কি গঠিত হয়? তো এখানে হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর তুহিন গঠিত হয়। চলো আমরা একটা ম্যাচিং দেখবো। ম্যাচিং এ কি বলছে দেখো, বাঁদিকে রয়েছে স্তরায়িত মেঘ, পেঁজা তুলো সদৃশ মেঘ, নিচু মেঘ, মাঝারি উঁচু মেঘ, ডান দিকে রয়েছে অল্টো, স্ট্রাটাস, কিউমুলাস, নিম্বাস। সঠিক জোর কোনটি হবে? তোমাদের সামনে চারখানা অপশন আছে, দেখে নাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভালো করে মেলাও। এই স্তরিত মেঘ দেখছো, এটা যে স্ট্রাটাস, স্ট্রাটাস মানে যে স্তরের মধ্যে, এখানে স্ট্রাটাস মানে হচ্ছে স্তর। সো স্তরায়িত মেঘ হচ্ছে স্ট্রাটাস, পেঁজা তুলো সদৃশ মেঘ হচ্ছে কিউমুলাস, তুলোর মতো দেখতে হবে। এবার নিচু মেঘ কি হয়? সবচেয়ে নিচু থাকে আমাদের নিম্বাস মেঘ, সবচেয়ে নিচু থাকে, সবচেয়ে উঁচুতে থাকে সিরাস, মধ্যম হচ্ছে অল্টো, সবচেয়ে নিচুতে থাকবে কি নিম্বাস। তাহলে মাঝারি উঁচু মেঘ কোনটা? মাঝারি উঁচু মেঘ হচ্ছে আমাদের অল্টো। তাহলে দুইয়ের সঙ্গে মিলবে এক। ইজ ইট ক্লিয়ার? চলো আমরা আরেকটা ছক দেখে নেব। বাঁদিকে রয়েছে ঝড়ের চোখ, বৃষ্টিচ্ছায় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, অতি শীত প্রধান অঞ্চল। ডান দিকে রয়েছে পরিচালন বৃষ্টিপাত, ফ্রিজিং রেইন, শৈলোৎক্ষেপ বৃষ্টি, ক্রান্তীয় ঘূর্ণবাত। সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের সামনে অপশন রয়েছে চারটি, দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন বি। ঝড়ের চোখ আমরা বলি ক্রান্তীয় ঘূর্ণবাতের একদম কেন্দ্রস্থলকে। বৃষ্টির চেয়ে অঞ্চল কোনটা হবে? ওই যে আমরা দেখি শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে যে প্রতিপাত ধারে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু অনুপাত ধারে বৃষ্টিপাত হয় না, তাকে আমরা বলি কি বৃষ্টির চেয়ে অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে সঠিক হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, এবং শীত প্রধান অঞ্চলে কি হবে? এটা হবে ফ্রিজিং রেইন। চলো এই বিষয়ে আমরা কিছু বিবৃতিমূলক প্রশ্ন আমরা জেনে নেব। যেমন দেখো, আর্দ্রতা বলতে বায়ুতে মিশে থাকা জলকে বোঝায় যা বাষ্প আকারে থাকে। বিবৃতি বিতে রয়েছে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাষ্পীভবনের হার বেশি। এখন দেখো তো কোনটা সত্য? সঠিক উত্তর হবে এ ও বি দুটোই সত্য হবে। দেখো ভালো করে, আর্দ্রতা বলতে বায়ুতে মিশে থাকা জলকে বোঝায়, আর শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাষ্পীভবনের হার বেশি।
তাই না? গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, বাষ্পীভবন হারও বেশি হবে। চলে আসি পরবর্তী প্রশ্নতে। দেখো কিছু বিবৃতি বলা হয়েছে তোমাদের এখানে। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয়, তাই একে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্যের অংশটি একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তো দেখো এখানে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয়, এটা কিন্তু মিথ্যা। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, এটা কিন্তু মিথ্যা, তাই না? কিন্তু আবার পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু দাক্ষিণাত্যের কি হয়, দাক্ষিণাত্যের অংশটা একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলা, এই জন্য। তো এটা সত্য, অর্থাৎ প্রথমটা হচ্ছে মিথ্যা আর দ্বিতীয়টা হচ্ছে সত্য। চলো আমরা বিবৃতি এবং কারণ দেখব। বিবৃতি মানে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরে অংশ বিশেষের বিশেষত উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ হচ্ছে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায়, এটি উপরে উঠে শীতল হয়, প্রসারিত হয়, ঘনীভূত হয়, তাই না? তাহলে এখন এটা হিসেব অনুযায়ী কোনটি তোমাদের কাছে ঠিক হবে? সঠিক উত্তর হবে এখানে অপশন সি সঠিক হবে। দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতির কারণের সঠিক ব্যাখ্যা হচ্ছে তোমার এই যে আমরা বিবৃতি কারণ দিলাম সেটা। চলো আরেকটা আমরা বিবৃতি কারণ দেখবো। দেখো বলা হচ্ছে পর্বতের অনুপাত ঢালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর অভাবে বৃষ্টিচ্ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। পর্বতের প্রতিপাত ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্থানের ফলে প্রবল শৈলক্ষ বৃষ্টি হয়। সঠিক কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং আর উভয় সত্য। আর এর যথাযথ ব্যাখ্যা দেয় না, তবে ব্যাখ্যাটা কিন্তু এটা সঠিক হলো না। এটা ব্যাখ্যাটা কি হতো, কি যেহেতু প্রতিপাত ঢালে প্রচুর বৃষ্টি হয়ে গেল, যখন ওই বাতাস অনুপাত ঢালে যায় তখন কি হয়, জলীয় বাষ্প থাকে না বললেই চলে, সেক্ষেত্রে ওটা কি হয়, বৃষ্টিচ্ছায়া অঞ্চল হয়ে যায়। চলো এবার ছবিটি দেখো তোমরা। ছবিটি দেখো, একটা পাহাড় দেখানো হয়েছে, পাহাড়ের এপারে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে না। তো এখানে প্রশ্ন হচ্ছে চিত্রে বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোন দিকে গড়ে উঠেছে? বৃষ্টিচ্ছায়া অঞ্চল মানে কি? যেখানে বৃষ্টি হচ্ছে না, মানে এটা। তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? অপশন দেখো এবার, প্রতিপাত ঢাল, অনুপাত ঢাল, পর্বত শীর্ষ না পর্বতের পাদদেশ? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি, অনুপাত ঢাল। যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রতিপাত ঢাল, আর এদিকটা হচ্ছে আমাদের অনুপাত ঢাল। পরের প্রশ্নটি দেখো, নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ অধিক হওয়ায় এবং আবহাওয়া উষ্ণ হওয়ায় প্রতিদিন অপরাহ্নে প্রচুর বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত সংঘটনের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি? তো দেখো তোমাদের সামনে বিকল্পগুলি রয়েছে। দেখো, নিরক্ষীয় অঞ্চল অত্যন্ত উষ্ণ ও আর্দ্র জলবায়ুর অন্তর্গত। নিরক্ষীয় অঞ্চলে বছরের অধিকাংশ সময় লম্বভাবে সূর্যরশ্মি পায়। উষ্ণতার জন্য জলভাগ থেকে সারাদিন প্রচুর পরিমাণ বাষ্পীভবন ঘটে এবং অপরাহ্নে অপরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে। সবগুলোই ঠিক। তো এখানে বুঝতে হচ্ছে এখানে অপশন হবে কোনটা? সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল অত্যন্ত উষ্ণ ও আর্দ্র জলবায়ুর অন্তর্গত। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্ন। পরিচলন বৃষ্টিপাত, এখানে পরিচলন বৃষ্টিপাত নিয়ে তোমাদের কিছু ক্রম সাজাতে হবে, ঠিক আছে? সঠিক ক্রম কোনটা হবে? চারটে অপশন আছে। প্রায় সারা বছর প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্ব হয়ে পড়ে বলে বাষ্পীভবনের হার খুব বেশি। উপরে বায়ুর চাপ কম হওয়ায় ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু প্রসারিত হয়ে অধিক শীতল হয় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। 4 নম্বর, সারাদিনের উত্তাপে উষ্ণ ও আর্দ্র বায়ু সোজা উপরে উঠে যায়। এখন এদের যে সঠিক ক্রম সেটি কোনটি হবে? ক্রম মানে আমরা পরপর অনুযায়ী যাব, কোনটার পর কোনটা হবে। আমি বলে দিই, এখানে হবে তোমার প্রথমটা হবে একই থাকবে, সারা বছর প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত ঘটে। তারপরে আসছে আমাদের 4, সারাদিনে উত্তাপে উষ্ণ আর্দ্র বায়ু সোজা উপরে উঠে যায়। এরপর আসবে 3, উপরে বায়ুর চাপ কম হওয়ায় ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু প্রসারিত হয়ে শীতল হয় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। তারপর আসবে 2, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্ব ভাবে পড়ে বলে বাষ্পীভবন হার খুব বেশি। এইভাবে আমাদেরকে কি করতে হবে? সাজাতে হবে, ঠিক আছে? সরি, এটা 3 নম্বর আসবে, একেরটা হবে সবশেষে আসবে। হ্যাঁ, তারপরে তো বৃষ্টিপাতটা ঘটবে, তাই না? সঠিক উত্তর হচ্ছে এটি। চলে আসি পরের প্রশ্ন। বেশি থেকে কম উচ্চতার মেঘের স্তরগুলিকে ক্রম অনুসারে সাজায়। বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে, অল্টো কিউমুলাস, সিরাস, নিম্বাস স্ট্রাটাস, সিরো স্ট্রাটাস। এখন একটু আগেই তোমাদের বললাম সিরাস হচ্ছে সবচেয়ে উঁচু মেঘ, অল্টো হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ এবং নিম্বাস মানে নিম্ব হচ্ছে সবচেয়ে নিচু মেঘ। তাহলে এই অনুযায়ী আমরা যদি উঁচু থেকে নিচে আসি তাহলে প্রথমে কি দেখতে পাবো?
প্রথমে দেখতে পাবো সিরাস দেখতে পাবো, তারপর সিরোস্ট্রাটাস দেখতে পাবো, তারপর অল্টো কিউমুলাস দেখতে পাবো, তারপর নিম্বোস্ট্রাটাস দেখতে পাবো। তাই এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন এ 2 4 1 3, 2 4 1 3। বোঝা গেছে? চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। যখন নিচের বিবৃতি দুটি ঠিক ভুল যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বিবৃতি 1 উষ্ণ বায়ুপুঞ্জের সামনে উষ্ণ সীমান্ত করে ওঠে। বিবৃতি 2 শীতল বায়ুপুঞ্জের সামনে শীতল সীমান্ত করে ওঠে। এখন দেখো কিছু অপশন দেওয়া আছে, কোন সবটা সঠিক হবে? সঠিক উত্তর হবে তোমাদের এখানে দুটি বিবৃতি ঠিক। ওকে, চলো দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। নিচে চিত্রটিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির এক্স ও ওয়াই চিহ্নিত সীমান্তের উল্লেখ করতে হবে। দেখো এখানে ওয়াই লেখা রয়েছে, এখানে এক্স লেখা রয়েছে। এই দুটো জায়গায় আসলে কি হবে? এক্স এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় কি হবে? তোমাদের অপশন আছে, দেখো এবার এই যে অপশন দেখতে পাচ্ছ, নিচে কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশন সি, এক্স কে বলা হয় উষ্ণ সীমান্ত। কারণ কি? উষ্ণ বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে, যেখানে শীতল বায়ু পরে এখানে কি হয়, উষ্ণ বায়ুকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চেষ্টা করছে। সো উষ্ণ বায়ুর সামনে হচ্ছে উষ্ণ সীমান্ত, আর শীতল বায়ুর সামনে হচ্ছে শীতল সীমান্ত। তাহলে এক্স হচ্ছে উষ্ণ, ওয়াই হচ্ছে শীতল। এবারে বন্ধুরা তোমরা এই ছবিটি দেখো, আকাশে অনেকগুলো মেঘ, সেখান থেকে বৃষ্টি হচ্ছে, কিছু অ্যারো মার্ক উপর দিকে চলে গেছে এবং নিচে আমাদের স্থলভাগ দেখা যাচ্ছে, রাইট? এখন প্রশ্ন হলো যে নিচে চিত্রটি কোন ধরনের বৃষ্টিপাতকে নির্দেশ করছে? একটু আগে আমরা একটা বৃষ্টির ছবি দেখলাম, যেটা আমরা দেখতে পেলাম শৈলক্ষে বৃষ্টিপাত, বৃষ্টির ছায়া অঞ্চল দেখতে পেলাম। তাহলে এই ছবি দেখে বলো তো এটি কোন ধরনের বৃষ্টিপাত? তোমাদের সামনে অপশন যাচ্ছে এইগুলো: পরিচলন, শৈলক্ষেপ, ঘূর্ণ বৃষ্টি, সীমান্ত বৃষ্টি। সঠিক আনসার কোনটি হবে? এখানে সঠিক আনসার হবে এটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। যখন স্থলভাগ অতিরিক্ত উষ্ণ হয় তখন বায়ু কি হয়, হালকা হয়ে উপরে উঠে যায়, উপরে হালকা হয়ে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘগুলো আয়তনে অনেক বড় হলে, তখন ভারী হলে কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেই বৃষ্টিগুলো ঝরে পড়তে থাকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে হিট বাজেটের কত শতাংশ সৌরশক্তি বায়ুমণ্ডল কর্তৃক প্রত্যক্ষভাবে শোষিত হয়? সঠিক উত্তর হচ্ছে 19%। হিট বাজেটে মহাশূন্যের সরাসরি সৌরশক্তি কোন প্রক্রিয়ায় ফিরে যায়? সঠিক উত্তর হচ্ছে প্রতিফলন প্রক্রিয়ায় ফিরে যায়। চলো আবার কিছু প্রশ্ন আছে এখানে বিবৃতির, যে গ্রীষ্মে সমষ্ণ রেখাগুলি স্থলভাগ থেকে জলভাগের নিরক্ষরেখা থেকে বাঁক নেয়, শীতে সমষ্ণ রেখাগুলি স্থলভাগ থেকে জলভাগের মেরুর দিকে বাঁক নেয়। যেখানে কোন অপশনটি সঠিক হবে? সঠিক হবে অপশন এ, দুটি বিবৃতি ঠিক। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাঘিমায় সমান উষ্ণতা যুক্ত স্থানগুলো যুক্ত করলে একটা রেখা পাওয়া যায় যা নিরক্ষরেখার নিকটবর্তী অবস্থানে থাকে। এখানে কোন রেখার কথা বলা হয়েছে? সমষ্ণ রেখা, আইসোহ্যালাইন, হিট ইকুয়েটর, আইসোনোমালস। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, হিট ইকুয়েটর। সূর্যের দৃশ্যমান পৃষ্ঠটিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ফটোস্ফিয়ার। অ্যালবেডো সর্বাধিক হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর অপশন বি, নতুন তুষার ক্ষেত্রে। গ্রিন হাউস এফেক্ট নামকরণ করেন কে? সঠিক উত্তর অপশন ডি, জোসেফ ফুরিয়ার। ওয়াকার সার্কুলেশনের নিশ্চিত পর্যায়ে মৌসুমী বায়ুর উপর কি প্রভাব পড়ে? সঠিক উত্তর হবে দুর্বল হয়ে যায় মৌসুমী বায়ু। জেট বায়ুর কোন চক্রকে রসবি ওয়েভ ইন্ডেক্স বলা হয়? সঠিক উত্তর দ্বিতীয়। জিওস্ট্রপিক বায়ু কোন দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রত্যয়ন বায়ু কোথায় প্রবাহিত হয়? সঠিক উত্তর ঊর্ধ্ব আকাশে। প্রত্যয়ন বায়ু কিন্তু পশ্চিমা বায়ু নয়, এটা কিন্তু মাথায় রাখবা। পশ্চিমা বায়ু আলাদা, প্রত্যয়ন বায়ু কিন্তু আলাদা। ড্যাশ নামক স্থানীয় বায়ু জলবায়ুগত মরুদ্যান ঘটায়। সঠিক উত্তর অপশন সি, ফান। হর্স ল্যাটিটিউড ত্রিকোষীয় মডেলের কোথায় অবস্থান করে? সঠিক উত্তর অপশন সি, ফেরেল সেল ও হ্যাডলি সেলের মাঝে। আমরা চ্যাপ্টারের একেবারে শেষের দিকে এসেছি, দেখে নাও 272 নম্বর কোশ্চেন।
থর্নয়েড এ ড্যাশ আর বলতে কোন ধরনের জলবায়ুকে বুঝিয়েছেন? সঠিক উত্তর হবে ক্রান্তীয়, আর্দ্র এবং সকল ঋতুতে পর্যাপ্ত বৃষ্টিপাত। আর দেখছো আর মানে হচ্ছে তোমার বৃষ্টিপাত মানে রেনকে সূচিত করছে, ওকে। এবং এ মানে হচ্ছে থর্নয়েড ক্রান্তীয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিশ্চয়ই ওই চিহ্নগুলো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে কোনটা কি। থর্নয়েড 1948 সালে জলবায়ুতে শ্রেণী বিভাগটিতে যে বিষয়টি সংযুক্ত করেছেন সেটি কি? সঠিক উত্তর সম্ভাব্য বাষ্পীয় প্রশোধন। জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? সঠিক উত্তর হচ্ছে রেডন গ্যাস, সরি নয়, জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি। আকাশের রং নীল হওয়ার কারণ বায়ুমণ্ডলের কোনটি? দেখো চারটি অপশন রয়েছে। আকাশে রং নীল কেন? তো এখানে সঠিক উত্তর হবে ধূলিকণার উপস্থিতির জন্য। এটা কিন্তু নয়, এটা ভুল করে দাগ হয়ে গেছে, এটা কিন্তু নয়। বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বাকি নিয়ন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কোনো মতেই কোনোখানে কিন্তু চেঞ্জ হয় না, এদের পরিমাণ কিন্তু সেম থাকে। কার্বন ডাই অক্সাইডটাই শুধুমাত্র বাড়া কমা করে, এখন তো বাড়ছেই। নৈশদ্যুতি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলে কোন স্তরে? সঠিক উত্তর হচ্ছে মেসোস্ফিয়ারে। হেডারস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম কি? সঠিক উত্তর অপশন সি আণবিক নাইট্রোজেন স্তর। পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় কোন স্তরকে? সঠিক উত্তর ম্যাগনেট স্পিয়ার। দেখো নাও, ম্যাগনেট মানে চুম্বক, তো চুম্বক মানে মনে রাখবা ম্যাগনেট বা ম্যাগনেট স্পিয়ার। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি 16ই সেপ্টেম্বর। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর প্রথম লক্ষ্য করেন কে? সঠিক উত্তর হচ্ছে ফারম্যান। যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোন স্থানকে উত্তপ্ত করে তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন দেখো অনুভূমিকভাবে প্রবাহিত যে অপশন হবে সঠিক উত্তর অ্যাডভেকশন বলা হয়। পৃথিবীতে উত্তাপের বৈষম্যের জন্য প্রধান দায়ী হলো কোনটি? সঠিক উত্তর ওজোন স্তর ধ্বংস। এল নিনোর সর্বাধিক প্রভাব কোথায় পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। ভূপৃষ্ঠে গড়ে 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কতটা কমে? সঠিক উত্তর 12.6 মিলিবার। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি মিস্ট্রাল। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কোন নামেও ডাকা হয়? সঠিক উত্তর হবে টুইস্টার। যে স্থানীয় বায়ু ডক্টর উইন্ডস নামে পরিচিত সেটি কোনটি? সঠিক উত্তর একটু আগে আলোচনা করেছিলাম প্রথম দিকে, সেটি হচ্ছে হারমাট্টান। জেড বায়ু প্রবাহের তরঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ রসবি। নেক্সট, আড্রিয়াটিক উপকূলে শীতল স্থানীয় বায়ু প্রবাহকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি বোরা। জিওস্ট্রপিক বায়ু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি জেড বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলা হয়। তো বন্ধুরা আজকে আমরা এই চ্যাপ্টার থেকে ক্লাইমেটোলজি থেকে প্রায় 300 খানা 291 মানে 300 খানা প্রশ্ন আজ আমরা দেখলাম, রিভিশন করলাম। অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছো, আশা করি অনেকে পেরেছো, অনেকে পারোনি। তো যেগুলো পারোনি খামতি জায়গাগুলো মিটিয়ে নাও। আমরা আজকে এখানে রাখবো, দেখা হবে পরে ভিডিওতে আর নতুন কোনো টপিক, সম্ভবত জীব ভূগোল বা আর অন্য কিছু থাকবে, আমি অবশ্যই বলে দেবো, তা নিয়ে আলোচনা করবো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড বাই, থ্যাংক ইউ।